আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে স্বাগতম করছি অর্জন সাধারণ জ্ঞান ক্লাসের চতুর্থ ক্লাসে। এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে ইংরেজিকে পার্ট 2, অর্থাৎ ইংরেজিকে আজকে দ্বিতীয় ক্লাস হতে যাচ্ছে। আমাদের আসলে ক্লাসটা লাইভই না হতো, কিন্তু যেহেতু লাইভে আসলে নেওয়ার সুযোগ হয়নি বিদ্যুতের সমস্যার কারণে, এই জন্য আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি। কোর্সের শুরুতে আসলে ভিডিওর শুরুতেই বলতে যাচ্ছি যে আপনারা যারা আসলে এই কোর্সে ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের কোর্সের অলরেডি কিন্তু 4টা ক্লাস এবং 3টা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলেই আসলে প্রদত্ত নাম্বার 0130302294 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। এছাড়া আপনারা যদি চান, এই যে কিউআর কোডটা আছে, আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করেও ভর্তি হয়ে যেতে পারেন। তো চলেন আসলে বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা আজকের আমাদের যে ক্লাসটা এটা শুরু করি, এবং খুবই সুন্দর করে আমরা পড়ব যাতে আমাদের ইংরেজি জিকেতে যেই সমস্যাগুলো আছে সব সমাধান হয়ে যায়। তো সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন ব্রিটিশ পিরিয়ড, এটা হচ্ছে ওই যে ব্রিটিশ পিরিয়ড, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ড ছিল হচ্ছে কত 1757 টু 1947, 1757 থেকে 1947। তো এই যে টাইম পিরিয়ড, আমরা এই টাইম পিরিয়ডটাই আসলে দেখবো যে ব্রিটিশ পিরিয়ড আসলে কি, তাই না? আপনার তো অনেকেই প্রশ্ন হতে পারে যে ব্রিটিশ পিরিয়ডটা তাহলে কি। আমরা ব্রিটিশ পিরিয়ড মানে কি আমরা দেখে নিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নমেন্ট গার্লস স্কুল ইন ইস্ট বেঙ্গল, অর্থাৎ এই ইস্ট বেঙ্গলে প্রথম মহিলা সরকারি স্কুল কোনটা ছিল, সেটা হচ্ছে ইডেন গার্লস স্কুল। হু এস্টাবলিশড মোহামেডান লিটারারি সোসাইটি, মোহামেডান লিটারারি সোসাইটি এটা প্রতিষ্ঠা করা হচ্ছে নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফ আসলে এই উপমহাদেশের জন্য অনেক কিছুই করেছেন, এবং তার ভিতরেই তার অন্যতম হচ্ছে মোহামেডান লিটারারি সোসাইটি অন্যতম। হু ইজ দ্য অথর অফ দ্য স্পিরিট অফ ইসলাম, এটা হচ্ছে সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলীর দ্য স্পিরিট অফ ইসলামটা হচ্ছে তার লেখা। এছাড়া তাদের বন্ধুসভা, আত্মীয় সভা যেগুলো আছে, এইগুলো সম্পর্কে আপনারা জানবেন যে আসলে নবাব আব্দুল লতিফ বা সৈয়দ আমির আলীর এই জিনিসপত্র যে 1815 সালে, 1915 সালে, 1928 সালে, এই যে কালগুলো, এইগুলো আপনারা একটু জেনে নেবেন, কারণ এইগুলো খুব আসলে গুরুত্বপূর্ণ জিনিস, এবং এইগুলো থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। চলে যাই, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মুভমেন্ট অ্যাগেইনস্ট দ্য ব্রিটিশ, এটা হচ্ছে ফকির সন্ন্যাসী মুভমেন্ট। ফকির সন্ন্যাসী মুভমেন্ট হচ্ছে একদম ব্রিটিশের জন্য ফার্স্ট মুভমেন্ট অ্যাগেইনস্ট বলা যেতে পারে, কারণ এইখানে আসলে তাদের বিরুদ্ধে যে এই যে ব্রিটিশদের শোষণ বা যে রোষানল, এইটার একটা আপনার আসলে প্রয়োজন ছিল, এবং এই প্রয়োজনীয়তার কারণেই আসলে তখন ফকির যে সন্ন্যাসীরা আছে তারা এই যে ভবানী পাঠক টাঠক যারা আছে এর এই আন্দোলনে কিন্তু ভালোই অবদান রাখে। আমরা যদি আরেকটু সামনে আগে আসলে আপনাদের এই ক্লাস নেওয়ার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে কিভাবে কি আপনারা পড়বেন বা না পড়বেন এটাই, আর আমাদের মেন হচ্ছে কি কমিটমেন্ট দেওয়া। তো কমিটমেন্টের জন্যই আসলে ক্লাসটা নেওয়া। তো আপনাদের যেই টাইমটা বলে দিই বা যেই জিনিসগুলো বলে দিই, সেই টাইম মতো যদি আপনারা পড়েন তাহলে কিন্তু আপনাদের জিকে নিয়ে কোনো সমস্যা হবে না। পাশাপাশি আপনারা এই যে নিয়মিত পরীক্ষা দিচ্ছেন এবং আপনাদের পরীক্ষাগুলো আসলে রেগুলার খুবই সুন্দর করে হচ্ছে, এইগুলো কিন্তু অনেক হেল্প করবে এবং অনেক কাজে আসবে। তো আমরা যদি আর একটু দেখি, সেটা হচ্ছে কি যে আমাদের এই যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এইখানে আসলে নেতা মূলত 18 শতকে এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্যাচারের বিরুদ্ধে গড়ে ওঠে, এবং ভবানী পাঠকের সাথে আরও যারা ছিল, যারা আছে দেবী চৌধুরানী, বিভিন্ন আসলে বঙ্কিমচন্দ্র ছাড়া অনেকেই আসলে এই চরিত্র নিয়ে অনেক কিছু লেখে। অর্থাৎ তার যে দেবী চৌধুরানী একটা নাটক আছে, সেখানে কিন্তু ভবানী পাঠকের চরিত্র ফুলে উঠেছে। তো এই যে জিনিসপত্র, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হুইচ ফ্রিডম ফাইটার ইজ রিলেটেড টু বাঁশের কেল্লা অর ব্যাম্বু ফোর্ট, বাঁশের কেল্লা বা ব্যাম্বু ফোর্টের সাথে জড়িত হচ্ছে মীর নিসার আলী, বা আমরা যাকে তিতুমির হিসেবে চিনি। এবং তার এইটা সম্মুখ একটা প্রতিবাদ ছিল, কারণ কি আপনি একটা রুলের বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটিশ রুলের বিরুদ্ধে আপনি ডিরেক্ট একটা স্থাপনা তৈরি করে আপনি কিন্তু ডিরেক্ট তাদের একদম যুদ্ধের ভিতর চলে যাচ্ছেন। এটার ফলে যেটা হচ্ছে যে এই যে ফ্রিডম ফাইটার, অর্থাৎ তাকে কিন্তু প্রথম সারির ফ্রিডম ফাইটার বলা হয়ে থাকে। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এইটি
ফাইভ। আপনারা রিসেন্টলি দেখছেন দ্য ইন্ডিয়ান ককরোচ পার্টি নামে একটা নতুন একটা পার্টি ইন্ট্রোডিউস হয়েছে। যাই হোক, তো আমাদের এই যে ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, এটার যে কনসেপ্ট সেটা হচ্ছে কি, যখন আসলে ইংরেজদের বিভিন্ন ডমিনেশন আস্তে আস্তে কাজ করা শুরু করলো, তখন এই উপমহাদেশে অনেকেই চেয়েছিলেন যে কোনো একটা আপনার রাজনৈতিক দল প্রয়োজন, এবং অ্যালান অক্টাভিয়াম হিউম নামে এক ব্যক্তি, তিনি আসলে প্রথম এই প্রস্তাবটার বলা যেতে পারে যে কাছে। তারপর হচ্ছে উপেন্দ্র কিশোর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য লোকেরা মিলে আসলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কংগ্রেস ওয়াজ উমেশ চন্দ্র ব্যানার্জি। ফার্স্ট জেনারেল বা সেক্রেটারি আর ফাউন্ডার হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিম, যেই নামটা আমি কিছুক্ষণ আগেই বললাম। হুইচ ওয়াজ মুসলিম লীগ ফাউন্ডেড। এখন কথা হচ্ছে মুসলিম লীগটা কেন ফাউন্ড করা হলো? 1885 সালে বা 1885 যেই সালে আসলে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা প্রতিষ্ঠা করা হলো। আসলে এরা এটা হিন্দু বেসড দল ছিল। কারণ কি, এরা হিন্দু বেসড দল বলতে বোঝানো হচ্ছে এরা সেরকমই আসলে কথাবার্তা বলতো, বা হিন্দুদের কথা বা হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলোর কথা এদের টাইপেরই বলতো, বা মনে করা হতো যে মানুষজন আসলে এটা। যখন আসলে আমাদের এই দিকে অর্থাৎ পূর্ববাংলার জনগণ দেখলো যে 1905 সালে বঙ্গভঙ্গ হলো, এবং এই বঙ্গভঙ্গর পরে আসলে দেখলো যে বাঙালিরা আসলে খুবই শোষণ ছিল, এবং এই শোষণের একটা পর্যায়ে যখন বঙ্গভঙ্গ রোধ করার একটা পর্যায়ে চলে আসলো, এবং 1905 সালে বঙ্গভঙ্গ রোধের বিষয়ে যে কথাবার্তা উঠলো, তখন আমরা চিন্তা করলাম, অর্থাৎ আমাদের নওয়াব আব্দুল লতিফ যারা ছিল তারা চিন্তা করলো কি যে আমাদের এই উপমহাদেশের আমাদের যে দাবি দেওয়া, এর জন্য একটা দল প্রয়োজন যারা এই দাবি দেওয়াগুলো উত্থাপন করবে, এবং সেই জন্যই তারা যে দলটি প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে মুসলিম লীগ, এবং এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1906 সালে। মুসলিম লীগের সাথে মোহাম্মদ আলী জিন্নাহর নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু জিন্নাহ প্রথম জীবনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অন্যতম সদস্য ছিলেন, এবং এটা হচ্ছে একটা সেকুলার দল হিসেবে, যেরকম আমি আপনার হিন্দুর বললাম, এটা হচ্ছে আসলে মুসলিমদের প্রেক্ষাপটে যে একটা হিন্দু সম্প্রদায়ের একটা প্রাধান্য দিত, কিন্তু এটাকে আসলে তারা সেকুলার দল হিসেবেই প্রতিষ্ঠা করত, এবং জিন্নাহর মতো আসলে সেকুলার লোক খুব কমই পাওয়া গেছিলো উপমহাদেশে আনটিল 1930, অর্থাৎ 1930 সালের আগ অব্দি। তো এই দলের সদস্য মুসলিম লীগে কীভাবে কি আসলে এই সম্পর্কে একটা হিউজ হিস্ট্রি আছে। এইবার বেঙ্গল প্যাক্ট ওয়াজ সাইন ডিউ টু এফোর্ট অফ চিত্তরঞ্জন দাস বা CR দাস। অর্থাৎ বেঙ্গল প্যাক্ট আসলে কীভাবে কি, বেঙ্গল প্যাক্ট হচ্ছে ওই যে অনগ্রসর যারা আছে এদের সম্মুখে আনার একটা প্রক্রিয়া, এবং এটার জন্য আসলে যে অবদান রাখে সে হচ্ছে চিত্তরঞ্জন দাস, বা যাকে আমরা সংক্ষেপে CR দাস বলেও আখ্যা করতে পারি। এটা হচ্ছে 1923 সাল 1923। The title Sher এ বাংলা was given to AK ফজলুল হক in Lahore. আমরা সবসময় বলি যে শেরে বাংলা AK ফজলুল হক, শেরে বাংলা AK ফজলুল হক। আসলে শের এ বাংলা মিন্স হচ্ছে বাংলার শের, শের মিন্স হচ্ছে বাঘ, তো বাঘকে ওরা আসলে শের বলে থাকে। তো শের উর্দু বা হিন্দিতে আসলে শের মিন্স হচ্ছে বাঘ। ওরা এইটাকে আসলে শের বলে, খুব মানে বাঘ যেরকম হিংস্র খুব সাহসী, সেরকম শেরে বাংলা, তো বাংলার বাঘ ওয়াজ AK ফজলুল হক। এটাকে তাকে ঘোষণা করা হচ্ছে এটা হয়তো বা 1930 সালের পরবর্তী ঘটনা, কিন্তু এটাকে ঘোষণা করা হচ্ছে লাহোরে। ফাউন্ডার অফ কৃষক প্রজাপাতি, অর্থাৎ এই যে ব্রিটিশ পিরিয়ডে একটা পার্টি শেরে বাংলা AK ফজলুল হক, এই মানে এক একটা পার্টিশনের জন্য এক একটা দল গঠন করা হয়েছে। যেমন কি যখন আসলে দেখলো যে উপমহাদেশে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আসলে সেইভাবে কথাবার্তা বলতে পারতেছে না, হয়তো বা হিন্দুদের একটু প্রাধান্য বেশি পাচ্ছে, তখন মুসলিমদের জন্য একটা দল গঠন করলো। এবার দেখতেছি কি যে এই যে মহাদেশ আছে এইখানে আসলে মুসলিমরা তাদের ভিতর বিভাজন আছে, কারণ কি একটা পাকিস্তানের মুসলিম, একটা বাংলার মুসলিম, তাই তারা চালো যে বাংলা কেন্দ্রিক একটা দল তৈরি হোক, এবং সেটার জন্য আসলে তারা ফাউন্ডার অফ কৃষক প্রজা পার্টি এটা ফাউন্ড করে। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল, বাংলা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? AK ফজলুল হক। হুইচ অফ দ্য ফলোয়িং পলিটিশিয়ান কন্ট্রিবিউট গ্রেটলি টু স্টপ জমিদারি সিস্টেম দ্যাটস মিন জমিদারি সিস্টেমটা অফ করার জন্য আসলে শের বাংলা AK ফজলুল হক অনেকটাই অবদান রাখে। তিনি অনেক কথা আলোচনা করে, এবং যেহেতু তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, তো তিনি আসলে অনেক দাবি দাওয়া কিন্তু উত্থাপন করছে। হু ওয়াজ দ্য ক্রিয়েশন অফ টু নেশন থিওরি, দুই নেশন অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আসলে যে জাতি গঠন এটা কে করেছিল? এটা করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ। হু রেজ লাহোর রেজুলেশন ইন 1940,
লাহোর রেজলিউশন অর্থাৎ লাহোর প্রস্তাবকে প্রস্তাব উত্থাপন করে, এটা হচ্ছে একে ফজলুল হক। লাহোর প্রস্তাব তো আপনারা জানেন যে আসলে ধর্মের ভিত্তিতে যে একটা দল দেশ পরিবর্তন হয়ে যাবে এটা তো মানা যায় না, যার ফলে এই কথাটা আসলে বলা হয়েছিল। হু ওয়াজ দ্য লিডার অফ তেভাগা আন্দোলন? দ্যাটস মিন তেভাঙ্গা আন্দোলনের নেতা কে ছিল, নেত্রী কে ছিল? সে ছিলেন ইলা মিত্র। হু ওয়াজ দ্য লাস্ট চিফ মিনিস্টার আনডিভাইডেড বেঙ্গল? শেষ বেঙ্গল অর্থাৎ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হুসাইন শাহিদ সোহরাওয়ার্দী। হুসাইন শাহ সোহরাওয়ার্দী এবং প্রথম ছিল হচ্ছে তার একে ফজলুল হক। এবং হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর অফ আনডিভাইডেড বাংলা? স্যার এফ ব্যারোজ। আনডিভাইডেড বেঙ্গলের শেষ গভর্নর ছিল হচ্ছে স্যার এফ ব্যারোজ। হু অ্যানাউন্স দ্য পার্টিশন অফ বেঙ্গল? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ আসলে ঘোষণা করা হচ্ছে লর্ড কার্জন 1905 সালে, এবং 1911 সালেও সেটাকে রদ করে দেওয়া হয়। তো আমরা এটা সম্পর্কে জানি। হু ক্যান্সেল দ্য পার্টিশন বেঙ্গল? লর্ড হ্যান্ডিস ফাইভ। এই লর্ড হ্যান্ডিস ফাইভ এটাকে নিষিদ্ধ করে দেন। বঙ্গভঙ্গ ওয়াজ ডান হুইচ ইয়ার? 95। ম্যাটার্স রিলেটেড টু লিবারেশন ওয়ার। এবার আমরা লিবারেশন ওয়ার সম্পর্কে দেখব। তো গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না বা কায়েদে আজম বলা হয় থাকে ওরা, অর্থাৎ একদম চিফ। প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান। কমনলি স্পেলড, এই বানানগুলো বলে দিচ্ছে এখানে, আপনি দেখে নিন। মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান। চিফ মিনিস্টার পাকিস্তানের চিফ মুখ্যমন্ত্রী খাজা নাইমুদ্দিন বা খাজা নাজিমুদ্দিন, সেটা হচ্ছে তার অফিসিয়াল নাম হচ্ছে কমন রেফার অ্যাজ এ খাজা নাজিমুদ্দিন। দ্য আওয়ামী লীগ বাংলাদেশের তৎকালীন সময়ে আসলে দল বা দেশ প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন আওয়ামী মুসলিম লীগের একটা অন্যতম অবদান ছিল। আমরা সেটা একটু যদি দেখি, দ্য আওয়ামী মুসলিম লীগ ডিটেলস যদি দেখি, ডিটেলস অ্যান্ড ইনফরমেশন খুব সুন্দর করে দেওয়া আছে। এস্টাবলিশড ইন অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে 23 জুন 1949, 23 জুন 1949। ফাউন্ডিং চেয়ারম্যান অর্থাৎ তৎকালীন দল যে প্রতিষ্ঠা ছিল তার ফাউন্ডিং বা প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল খান ভাসানী কিসের সাথে যুক্ত? সন্তোষ, তাই না? সন্তোষ আন্দোলন না, গাজীপুরের সন্তোষে যে কাকমেরি সম্মেলন, ওইটার সাথে যে যারা আসলে এই অন্যায়ের বিরুদ্ধে কি আসসালামু আলাইকুম দিছিল না, এটাই আপনারা তো বাংলা জিকে পড়তেছেন। ফাউন্ডিং জেনারেল সেক্রেটারি শামসুল হক। ফাউন্ডিং জয়েন্ট সেক্রেটারি শেখ মুজিবুর রহমান, কমনলি অ্যাজ এ শেখ মুজিবুর রহমান। এরাডিকেট দ্য টার্ম মুসলিমিন, অর্থাৎ এই যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগটা বাদ দেওয়া হয় 1955, when party was renamed to আওয়ামী লীগ টু বিকাম সেকুলার। এই যে বললাম যে আসলে ধর্ম নিরপেক্ষ জিনিসটা হওয়ার জন্যই তারা নামটা বাদ দিয়ে দেয়। এবং ওই যে বললাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওরা অনকাইন্ড অফ সেকুলার রাষ্ট্রই ছিল, কিন্তু মানে দল ছিল, কিন্তু মানুষের ভিতরে আসলে একটা তথ্য ছিল যে ওরা আসলে সেকুলার না, ওরা একটা ধর্মকেন্দ্রিক দল। যেমন এখন হচ্ছে বিজেপি, ভারত জনতা পার্টি হয়তো ওদের ফুল ফর্ম। এবার চলে আসছি আমরা সাম ইম্পর্টেন্ট ইভেন্ট, সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ আওয়ামী মুসলিম 1949, স্টেট অ্যাকুয়েশন অ্যান্ড টেনেসি অ্যাক্ট, এটা তো প্রোভাইড করা হচ্ছে 1950, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলনের 1952, ইউনাইটেড ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট এস্টাবলিশড 1953, কিন্তু যুক্ত ফ্রন্ট নির্বাচন করেছে 1954 সালে, 4টি দল ছিল এবং মতান্তরে 5টি। 6 পয়েন্টস মুভমেন্ট, 6 দফা আন্দোলন 1966, আগরতলা কমপ্লিয়েন্সি কেস অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলা, কমপ্লিয়েন্সি কেস যেটাকে বলি কমপ্লিয়েন্সি কেস। 1968 কারেক্ট স্পেলিং আগরতলা কনস্পিরেন্সি কেস, অর্থাৎ আগরতলা আমি তো বলতেছি এটা আসলে কি কনস্পিরেন্সি কেস আগরতলা। কনস্পিরেন্সি কেস ওয়াজ হেল্ড ইন 1968। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। আচ্ছা, একটা দেশে ভাষা আন্দোলন কেন হবে? আপনাদের তো মনে হতে পারে যে সে ভাষার জন্য কি কখনো আন্দোলন হওয়ার কথা, বা পাকিস্তানি তো আসলে বলি নাই যে তোমার মাতৃভাষা, তুমি যে কালকে বাংলায় কথা বলছো এই কথা তুমি আর বলতে পারবে না, তারা যে কথা বলি নাই, তারা বলছে যে ঠিক আছে যে বাংলায় বলে, যে হিন্দি বলে সমস্যা নেই, কিন্তু পাকিস্তানের যে রাষ্ট্রভাষা এটা হতে হবে হচ্ছে উর্দু। দ্যাটস মিন পাকিস্তানের যে জনগণ আছে বা যেই শিক্ষিত সমাজ আছে বা যারা আসলে দাপ্তরিক কাজকর্ম করে তারা উর্দুতে করবে। এটার মাধ্যমে আসলে বাঙালি দেখলো যে আমরা
এতদিন যে অস্তিত্বটা তৈরি করে এসেছি বাঙালি সত্তার, বাঙালির একটা মনোভাবের, সেটার দ্বারাই তো আমাদের আসলে পরিচিতি। আমরা আমাদের বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন জায়গায় যদি আমরা আসলে বাংলার ছোঁয়া না রাখতে পারি, বাংলার ঐতিহ্য তো আস্তে আস্তে হারিয়ে যাবে। এই জন্য আসলে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখেছেন যে মানুষজন বলতে অনেকেই কিন্তু আন্দোলন করছে বা যাই করুক, কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল কিন্তু মায়ের ভাষা রক্ষা করা, মায়ের ঐতিহ্য রক্ষা করা, মায়ের যে মুখের কথা আপনি শুনে, অর্থাৎ আপনি তো অবশ্যই বাংলায় কথা বলতে পারবেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম, ধরেন যদি উর্দু থাকতো, তখন যদি বাংলাটা বাদ দেওয়া হতো, হয়তো বা বাংলা 20 বছর পিছিয়ে যেত। আপনি হয়তো বা এখন বাংলা যতটা আপডেট বাংলা পেয়েছেন বা যতটা ফ্রিকুয়েন্টলি বাংলা বলতে পারছেন, হয়তো আপনি পারতেন না। আপনি দেখেছেন পুরান ঢাকার লোকেরা কিন্তু তাদের একটা ভাষা ইউজ করে, তারা বাংলা বলতে পারে, বাংলা জানে, কিন্তু ওইটা তাদের রক্তে মিশে গেছে, তারা ওই ভাষায় কথা বলে, তাদের এটা একটা অ্যাকসেন্ট। বাংলা ভাষার তো আসলে বিভিন্ন রূপ আছে, উপভাষা আছে, কিন্তু এই যে অ্যাকসেন্টটা, এটা যদি চেঞ্জ হয়ে যায়, উর্দু পড়া বা ফার্সি ভাষায় কথা বলা, এগুলো তো আসলে দরকার নাই। তো at that time 56% people of Pakistan used Bangla. On the other hand, Urdu user were only 6%. Can you imagine? যেখানে 56% লোকের মুখের ভাষা বা ওভারঅল সকল ভাষার কাজ হচ্ছে বাংলা, সেখানে মাত্র 6% লোকের উর্দু ভাষাকে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল, অর্থাৎ 6টা লোক 56টা লোককে ডমিনেট করবে, এরকমই। এখন আপনি চিন্তা করেন যে আপনারা 56 জন আছেন এবং 6টা একটা, যেখান থেকে একটা গুন্ডা পান্ডা এসে বললো আপনার একটা এলাকায় 56 জন বাস করেন, বাইরে থেকে 6 জন এসে আপনাকে বললো কালকতে আমারে বস ডাকবা, আপনারা কি তা মানবেন? কখনোই মানবেন না। আপনারা বলবেন কি বস ডাকবো, আমরা 56 জন যদি একটা করে ঘুষিও মারি তা তো ওদের খুঁজে পাওয়া যাবে না। তেমনই চিন্তা করলো যে আসলে আমরা 56% মানুষের মুখের ভাষা বাংলা, আমরা কেন হার মানব? আমাদের হার মানলে হবে না, আমাদের ফিরে আসতেই হবে। তামুদ্দিন মজলিস established in 1st September 1947, founder Professor Abul Qasim দুঃখিত। It was a cultural institution in 15 September 1947. আচ্ছা, কালচারাল ইনস্টিটিউশনের কি দরকার? কোনো দরকার নেই, আরও গান বাজনা করলে আরও সমস্যা, তাই না? না, এই যে ইনকিলাব মঞ্চ কে ছিল? শরীফ ওসমান আদি। আসলে ইনকিলাব মঞ্চের কাজটা কী ছিল আপনারা তো তাই জানেন না। ইনকিলাব মঞ্চ আসলে কীভাবে জিনিসপত্রটা আপনার আপনাদের এমন জিনিস হয়েছে যে ওই সাংস্কৃতিক কিছু শিখলে হচ্ছে ধর্মীয় অবমাননা হয়ে যাচ্ছে, তাই না? শোনেন, দিন শেষে আসলে আপনার নিজস্ব একটা সত্তা আছে, আপনি বাঙালি, আপনার ভিতর বাঙালি সত্তাটা রাখা প্রয়োজন। বাঙালি বীরের জাতি, বাঙালি খুব বাঙালি কিন্তু আসলে যে ভীতু জাতি না, বাঙালির ইতিহাস কিন্তু খুব সুমধুর ইতিহাস। তা আপনি যদি এখন বাঙালির ইতিহাস জেনে যদি আপনি এখন ওই যেই ভিজে বিড়ালের মতো বাঙালি হতে চান, আপনি হতে পারেন, কিন্তু আপনি যদি রক্ত গরম ইতিহাস জেনেও যদি আপনি তখন ঠান্ডা থাকতে পারেন, আপনি পারবেন না, সম্ভব না আপনার দ্বারা। বাংলার ইতিহাসটাই এমন। তো এই যে তমুদ্দিন মজলিস, তখন আসলে এই যে উর্দুর একটা আধিপত্য, এইটা থেকে আপনি যে বাঙালি সত্তা বা আপনি যে বাঙালি, আপনার যে বাংলার একটা পরিচয় আছে, বাংলা ভাষার যে একটা কালচার, একটা স্ট্যাটাস আছে, এটা তো আপনার মনে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটাই আসলে প্রফেসর আবুল কাশেম সাহেব এটাকে আসলে তিনি চালু করলেন। It published a book called State Language of Pakistan, whether Bengali or Urdu, written by Professor Abul Qasim, Dr. Qazi Mutahhir Hussain and Abul Mansur Ahmed. কারা লিখছে? প্রফেসর আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহার হোসেন অ্যান্ড আব্দুল মনসুর আহমেদ। তার একটা বই লিখছে, বইটার নাম হচ্ছে স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, বেঙ্গালি আর উর্দু, বাংলা নাকি উর্দু। এখানে আসলে তারা হয়তো বা আমার যতদূর মনে হয় যে এই যে দুইটা ভাষা, এই ভাষার মধ্যকার আসলে যে তাদের যে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছে, এটাই তারা তুলে ধরার চেষ্টা করছে। এবং স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যাসোসিয়েশন, অর্থাৎ স্বাধীন বাংলা
এটা হচ্ছে ওই যে ঐক্য স্বাধীন সংগ্রাম পরিষদ যেগুলো আছে এইগুলোর কথা বলা হচ্ছে। অর্থাৎ স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যাসোসিয়েশন এইটা গঠন করা হয়েছে ডিসেম্বর 1947। অল পার্টি স্টেট মুভমেন্ট অর্থাৎ যে সর্বদলীয় ভাষা আন্দোলন অ্যাসোসিয়েশন অর্থাৎ সংগঠন যেটা 2 মার্চ 1948 প্রেসিডেন্ট কামরুদ্দিন আহমেদ from 1948 to 1952 11 মার্চ was observed language day। অর্থাৎ 1948 থেকে 1952 সালের ভিতর এই সময়টাকে 11ই মার্চকে বলা হতো ভাষা আন্দোলন দিবস, যেটা আমরা এখন 21শে ফেব্রুয়ারি হিসেবে ব্যবহার করি। ইলেকশন অফ 1954 United Front of Provincial in 4 December 1953 United Front was formed by combining following 4 parties। 4 ডিসেম্বর 1953 এই ইউনাইটেড ফ্রন্ট এটা ফর্ম হয় 4টা পার্টি দ্বারা। আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজাম ইসলামী, বাম ডেমোক্রেটিক পার্টি বা লেফটিস্ট ডেমোক্রেটিক পার্টি। ইন 11 মার্চ 1954 প্রভিন্সিয়াল ইলেকশন বা প্রাদেশিক নির্বাচনে অফ পাকিস্তান বা ইস্ট পাকিস্তান এই যে আমাদের পাকিস্তানে ওয়াজ অর্গানাইজড অ্যান্ড ইউনাইটেড ফ্রন্ট গেট 223 ফ্রম 237 সিটস। অর্থাৎ 1954 সালে এই যে আমাদের এই পাকিস্তানে যে যুদ্ধ হয়েছিল যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে 237টা তার প্রাদেশিক নির্বাচনে 237টা সিটের মধ্যে 223টা যুক্ত ফ্রন্ট পায়। যে কিছু কি নোট আছে, পাকিস্তানি গট ইটস ফার্স্ট কনস্টিটিউশন ইন 1956 অর্থাৎ 1947 সালে যে দেশটা প্রতিষ্ঠিত হয়েছে তার সংবিধান পেতে ওই 3 আর 6 9 বছর লেগে গেছে। আমরা যেখানে 9 মাসে অলমোস্ট একটা সংবিধান প্রণয়ন করে ফেলছি, ওরা 9 বছরের উপর লাগছে। ইস্কেন্দার মির্জা বিকাম প্রেসিডেন্ট, ইস্কেন্দার মির্জা তখন প্রেসিডেন্ট হয়ে গেছে। 21 ফেব্রুয়ারি 1952 ওয়াজ থার্সডে অর্থাৎ 21 ফেব্রুয়ারি ছিল হচ্ছে বৃহস্পতিবার। অল পার্টিস সেন্ট্রাল ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্ট্রাগল কাউন্সিল এটা ফর্ম করা 31 জানুয়ারি 1952, একদম লাস্টে যেটা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা ছিল এটার কথা বলা হচ্ছে। At the time, the Prime Minister of Pakistan was Khaza Nazimuddin and the Chief Minister of East Bengal was Nurul Amin। অর্থাৎ তখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিল বা প্রধানমন্ত্রী ছিল হচ্ছে খাজা নাজিমুদ্দিন, মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে আমাদের এই বাংলার অর্থাৎ ইস্ট বাংলা। তো এটা ছিল হচ্ছে কে নুরুল আমিন। অর্থাৎ আমাদের এইখানে স্পেশালি আমাদের এরিয়া আছে এইখানে নুরুল আমিনের নামে কিন্তু তৎকালীন অনেক কিছু ছিল। আমি যে স্কুলে পড়াশোনা করছি ওটার নাম ছিল হচ্ছে নুরুল আমিন হাই স্কুল। পরবর্তীতে আসলে ওইটা প্রথমে মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে হচ্ছে স্কুল করা হয়, মানে নানা ইতিহাস আছে। তখন বুঝলাম যে আসলে তাদের এই যে আমাদের পূর্ব পাকিস্তানের যে এই সময়গুলো আছে এইগুলো আসলে তাদের খুব তেল দেওয়া হতো। In 1956, Bangla is recognized as one of the state languages of Pakistan in its constitution। যখন পাকিস্তান তার প্রথম কনস্টিটিউশন করলো, ওই যে আমাদের 52 ভাষা আন্দোলন হলো, ওইটার মাধ্যমে আসলে যুদ্ধ তো আর না, অর্থাৎ মানুষ মারা গেল, শহীদ মিনার টেনার যত যা কাহিনী টেনে আছে ওগুলো আপনারা বাংলায় পড়ে নেবেন। আমরা জাস্ট শর্ট করে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তেছি। তো আপনারা ওইখানে আসলে বাঙালিদের তো ঘোষণা করেই দেওয়া হলো যে ভাষাতে, এবং ওইটা হচ্ছে আপনার 1956 সাল 1956 এর কনস্টিটিউশনে এটা তারা উল্লেখ করে দেয়। অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি ওয়াজ ফর্ম অর্থাৎ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2 মার্চ 1948। কাগমারি কনফারেন্স ইন অর্গানাইজ 7 ফেব্রুয়ারি 1957 সন্তোষ ইন টাঙ্গাইল। এই যে বললাম না, ওই যে বলেছিল যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আসসালামু আলাইকুম, কে বলেছিল তার নাম কিন্তু আমরা পড়েছি। ওই বলার করেন তো যে আওয়ামী লীগের ফাউন্ডিং মেম্বার অর্থাৎ ফাউন্ডিং প্রেসিডেন্ট কে ছিল। আচ্ছা আমরা একটু যাই সেখানে দেখে আসি যে আসলে আপনাদের মনে আছে কিনা। ফাউন্ডিং চেয়ারম্যান ওয়াজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী and he was the man who was famous for his dialogue that the domination around few countries just like India or others we are not tolerated, অর্থাৎ আমরা এটা সহ্য করব না।
and he say assalamu alaikum. That's mean in Muslim religion we likely say it's when we someone take by from us or when we meet someone. It was a good gesture. এটা একটা সুন্দর দিক, অর্থাৎ কারোর সাথে যখন আপনি দেখা হয়ে আসতেছেন আপনি আসসালামু আলাইকুম দিয়ে আসেন, যেমন যে আপনার আধিপত্যের বিরুদ্ধে সালাম, আপনি আপনার রাস্তা মাপেন, আমি আমার রাস্তা মাপি, অয়েল ইওর own machine. In 7th October 1958, first time martial law is proclaimed in Pakistan by Iskandar Mirza. Iskandar Mirza martial law জারি করে দিল. It is regime of Ayub Khan. The second constitution of Pakistan is promulgated in 1962. অর্থাৎ এই যে promulgated এটার মানে হচ্ছে সেকেন্ড কনস্টিটিউশন আবার 1960 এবং দিস টাইম ইসলামাবাদ ওয়াজ মেড ক্যাপিটাল ইনস্টেড অফ করাচি। করাচি থেকে সরিয়ে দ্বিতীয় আসলে সংশোধনী বলা যেতে পারে, সেটাতে ইসলামাবাদকে ওইটা করা হয় রাজধানী। দ্য ইন্ডো পাক ওয়ার ওয়াজ হেল্ড 6 সেপ্টেম্বর 1965। আরে ভাই, আপনারা তো একটা জিনিস জানেনই না, যে জানেন একটা ইতিহাস এতদিন গিলে গিলে খাওয়ানো হয়েছে যে আসলে যুদ্ধের সময় প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের যুদ্ধে হেল্প করছে, না করলে আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। হ্যাঁ অবশ্যই করছে, কেন করছে তা এখন কথা হচ্ছে কেন করছে। আপনারা জানেন যে যুদ্ধে একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে কি শত্রুর শত্রু আমার বন্ধু, অর্থাৎ আপনার যে শত্রু আমারও সে শত্রু, তাহলে দুইজনের শত্রু সেম, তাহলে আমি আপনি বন্ধু হয়ে যে শত্রুর ক্ষতি বেশি করি। তেমনই বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতর যুদ্ধ লেগে গেছে, তখন ইন্ডিয়া দেখলো আসলে পাকিস্তান তো আমাদের সাথে আগেই সমস্যা আছে, তাহলে দিই বাংলাদেশকে ওদের থেকে স্বাধীন করে দিই, এবং দিল তা করে। এবং বাংলাদেশ আসলে বলা যেতে পারে যে ভারতের আসলে যেই আধিপত্যটা ভারত দেখায়, ভারতীয়রা বলে যে বাংলাদেশ আসলে তো আমরা করছি, আমরা স্বাধীন করছি। ভাই না, আসলে আপনারা শাসন করেন নাই বা স্বাধীন করেন নাই, আপনারা আসছিলেন আপনাদের রোশনাল মিটাইতে এবং মিটাইছে না, কিন্তু দিন শেষে কিন্তু যুদ্ধ আমার দেশের মানুষই করছে। আপনারা আসছেন তো কবে, 10 ডিসেম্বর মাসের দিকে, এর আগে জাস্ট একটু বাকি যে ওই যে প্রথম 7-8 মাস তখন কি করছেন, 25 মাস কালো রাতে তো আপনারা ছিলেন না, আপনার লোক মারছে, আমার দেশের মানুষ মরছে। এই যে মা বোনের ইজ্জত গেছে, 30 লাখ মানুষ এবং প্রায় বলা যায় 2 থেকে 3 লাখ মা বোনের ইজ্জত গেছে। এখন এটার এক্সাক্ট সংখ্যা কত জানি না, কিন্তু আমি ছোটোবেলা অত শুনে যে 30 লক্ষ মানুষ এবং 3 লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে। এখন আমি ধরি কমসে কম যদি 1 লক্ষ মা বোনেরও সম্মানহানি হয়, কাদের মা বোনের হয়েছে, আমাদের। তো এই যে ফালতু কথাবার্তা বলেন, এইগুলো আসলে চিন্তা ভাবনা করে বলবেন আসলে। তো চলে আসি দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ 6 দফা আন্দোলন, যেটা ইন 5 ফেব্রুয়ারি 1966 শেখ মুজিবুর রহমান proclaimed the historic 6-point movement in Lahore in a conference. অর্থাৎ লাহোরে একটা কনফারেন্সে যে শেখ মুজিব এই 6টা দফা উত্থাপন করলো। Later he proclaimed it officially in 23rd March 1966, which is known as Charter of Freedom or Magna Carta, অর্থাৎ মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে, যেটাকে 6 পয়েন্ট মুভমেন্ট ইন 25 মার্চ 1971, অর্থাৎ 25শে মার্চ, অর্থাৎ কালো রাতে যেদিন শুরু হলো দ্য ব্ল্যাক নাইট। দ্য ব্ল্যাক নাইটের পরেই আসলে এটা আর অস্তিত্ব দরকার নেই, আমাদের দাবি দেওয়া তখন আর ওই 6টার ভিতর না, আমাদের দাবি একটা। এখন অনেকের মাথায় আসতে পারে যে কীভাবে 6টা দফা দাবি কীভাবে আসলে ওই দিন শেষ হয়ে গেল। শোনেন, এতদিন একটা 6টা দাবি ছিল কি আমরা আপনাদের সাথে থাকতে পারি, এই কয়টা দাবি মানলে, কিন্তু যখন আপনি আমাদের দেশের মানুষ একদম মারলেন, মানে একদম নিহর মতো মারলেন, তখন তো আপনার সাথে আমার আর কোনো শর্ত দিয়ে আসলে থাকার কোনো মানে নেই। তখন আমার একটা লক্ষ্য হচ্ছে কি, ফ্রিডম, আমার মুক্তি লাগবে। আমি আর আপনার সাথে নাই ভাই, আমার ছাড়েন। আপনি আর আপনার একটা পার্টনার বিজনেস করতেছেন ধরেন, এখন আপনার পার্টনার আপনার উপর অন্যায় করতেছে, তখন কি করলেন যে আচ্ছা ভাই ঠিক আছে, তুমি আমার টাকা পয়সা কিছু ভুলভাল হিসাব দিচ্ছ, তুমি আমাকে বোঝা দাও বা আমাকে সেই টাকাটা মিলিয়ে দাও, আমি তোমার সাথে আসি। কিন্তু দেখলাম কি একদিন হঠাৎ করে আপনার পার্টনার আপনার যে মেইন ব্যালেন্সটা আছে ওইটাই উড়াইয়া দিছে। তখন আপনার পার্টনার যদি বলে যে ভাই আমার সাথে থাকো বিজনেস করতে, আপনি কি থাকবেন? বলবেন আমার আসলতে গেছে আমি এগিয়ে যাই, নাহলে তোমার সাথে থাকলে আমার একদম তোর বিজনেসের যে ক্যাপিটাল ওইটা গেছে, কিন্তু আমার একদম যা আছে সব চলে যাবে। তো এরকমই যে আপনার সাথে আমার থাকে কী লাভ হচ্ছে, আপনি আমাদের সাথে জনগণ মারতেছেন, তোর থেকে দরকার নেই।
The Agartala conspiracy case, the name was case was Rashtradohita versus Sheikh Mujibur Rahman and others. The Rashtradohita এবং শেখ বনাম রাষ্ট্রদ্রোহিতার কেস দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এটার কনসেপ্ট ছিল হচ্ছে কি তারা চেয়েছিল যে অস্ত্র দখল করে আসলে দেশ স্বাধীন করবে ক্যান্টনমেন্ট থেকে। ফিল ইন 18 জানুয়ারি 1968, কিন্তু এটা আসলে মানে বাঙালির ভিতরে আসলে কিছু বাজে লোক তো সবসময় থাকে, তো কিছু লোক আসলে এটাকে বের করে ফেলছিল, এই কথাটাকে লিক করে দিয়েছিল, যার ফলে এটা তখন আর সফল হয়নি এবং এই মামলাটা হয়ে যায়। টোটাল অ্যাকিউজ 35 জন। দ্য জুডিশিয়াল প্রসিডিং ইন দ্য কেস স্টার্টেড 90 জুন 1968 ঢাকা ক্যান্টনমেন্ট। সার্জেন্ট জহুরুল হক ওয়াজ কিল্ড, জহুরুল হককে কি মেরে ফেলা হয় 15 ফেব্রুয়ারি 1969। ডক্টর শামসুর জোহা ওয়াজ কিল্ড 18 ফেব্রুয়ারি 1969। The case is withdrawn in 22 February 1969. শেখ মুজিবুর রহমান ইজ রিলিজ, শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969। পিপল আপরাইজিং ডে, অর্থাৎ এই যে জনগণের এই যে গণ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 24 জানুয়ারি। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কমিটি ওয়াজ 5 জানুয়ারি 1966, অর্থাৎ ছাত্রদের জন্য যে অ্যাকশন কমিটিটা করা হয় সেটা হচ্ছে 5 জানুয়ারি 1969। 11 পয়েন্ট প্রোগ্রাম সাবমিট, 11 দফা এটা দিয়ে দেওয়া হচ্ছে 4 জানুয়ারি 1969 বাই স্টুডেন্ট অ্যাকশন কমিটি, স্টুডেন্ট যেই অ্যাকশন কমিটিটা করা এটা দ্বারা। দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আফটার 12 o'clock 25 মার্চ 1971, অর্থাৎ এটা হচ্ছে আপনার বলা যেতে পারে 26 মার্চ হচ্ছে প্রথম পরে শেখ মুজিবুর রহমান ডিক্লার ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, এবং এটার মাধ্যমে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়ে যায় এবং পাকিস্তানি বাহিনী কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেফতার করারও একটা চেষ্টা করে। তো শেখ মুজিবুর রহমানকে আসলে বঙ্গবন্ধু বলা হয়ে থাকে, আপনারা এটাও জানেন। তো যাই হোক, শেখ মুজিবুর রহমানকে আসলে গ্রেফতার করে এবং তাদের নাম ছিল অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড, অর্থাৎ যখন তারা শেখ মুজিবকে গ্রেফতার করে ফেলে তখন তারা রেডিওতে জানায় যে দ্য বিগ বার্ড ইন দ্য কেস বা দ্য বিগ বার্ড ইন কেস, অর্থাৎ বিগ বার্ডকে ধরে ফেলছি। আওয়ামী লীগ লিডার এম এ হান্নান ফার্স্ট অ্যানাউন্স ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স 1926-1971, বাট as per our document or anything else, Major Ziaur Rahman on behalf of Bangabandhu announced the declaration of independence 27th March 1971. অর্থাৎ the announcer of national freedom was now first announced just মেজর জিয়াউর রহমান। আপনারা যখন অপশন দেখবেন যে মেজর জিয়াউর রহমান আছে আপনারা এটাকে নির্বিঘ্নে দাগিয়ে দিবেন। 26 মার্চ is observed as Independence স্বাধীনতা দিবস from 1980 সাল থেকে। দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলা রেডিও সেন্টার ওয়াজ, অর্থাৎ স্বাধীন বাংলা রেডিও পরিষদ সেন্টার বলা যেতে পারে, বা এটা আসলে প্রতিষ্ঠা করা হয়েছে 26 মার্চ কালুরঘাট চিটাগং। শেখ মুজিব ওয়াজ অ্যারেস্টেড টেকেন ইনটু 25 মার্চ মিডনাইট বাই অপারেশন বিগ বার্ড। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ফার্স্ট প্রোটেস্ট ইন লিবারেশন ওয়াল, ইস্ট বেঙ্গল রেজিমেন্টেরা লিবারেশন ওয়াল আসলে এটা করে দেয়, অর্থাৎ বিদ্রোহ করে। এটা হচ্ছে 19 মার্চ 1970 on 25 March 1971 was Thursday, দিন ছিল বৃহস্পতিবার। কিনোট on March 23, 1969 শেখ মুজিবুর রহমান was declared বঙ্গবন্ধু, অর্থাৎ তাকে এই টাইটেল দেওয়া হয়। জেনারেল ইলেকশন 1970 শেখ মুজিবুর ইজ ডিক্লেয়ার্ড দ্য ফাদার অফ দ্য নেশন, যদি এটা এখন কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা যায় এটা আমরা ইগনোর করতে পারি। এরপর হচ্ছে দ্য হিস্ট্রিক অফ 7 মার্চ স্পিচ ওয়াজ ডেলিভার্ড 7 মার্চ 1971 বাই শেখ মুজিব। দ্য নন কর্পোরেশন মুভমেন্ট ইজ কল বাই শেখ মুজিব 3rd মার্চ, অসহযোগ আন্দোলন যেটাকে বলা হয় 1971। দ্য জেনোসাইড অফ 24 মার্চ কল অপারেশন সার্চলাইট। মুজিবনগর গভর্নমেন্ট বা বলা যেতে পারে যে দ্য আগরতলা গভর্নমেন্ট অর প্রবাসী গভর্নমেন্ট যেটাকে বলেন 10 এপ্রিল 1971 মুজিবনগর গভর্নমেন্ট ইন ফ্রম পাবলিকেশন এ লেটার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার জন্য আসলে তাদের একটা গঠনতান্ত্রিক দলের প্রয়োজন ছিল যারা আসলে এই যে যুদ্ধটা হচ্ছে এটার ওভারঅল তারা মনিটরিং করবে, এবং একটা আপনার মানে বলা যেতে পারে একটা কমিটি তো প্রয়োজন আছেই, এরা তো সব কিছু দেখবে শুনবে সব কিছু রাখবে, কারণ এটা না করলে একটা দল যদি না থাকে এটা আসলে কে করবে, আপনার সব কিছু তো কারো না কারো তো এটা মনিটরিং করতে হবে। তো এই কারণে আসলে এটা মুজিবনগর সরকার বা আপনার আগরতলা সরকার যেটাকে বলা হয় এরা করে থাকে, বা মুক্তিযুদ্ধকালীন সরকার যেটা বা প্রবাসী সরকার। মুজিবনগর গভর্নমেন্ট ওথ শপথ, ওথ ইন মানে হচ্ছে শপথ গ্রহণ করে 17 এপ্রিল এট প্রেজেন্ট অফ বৈদ্যনাথ তলা অফ মেহেরপুরে বৈদ্যনাথ তলায় তারা শপথ গ্রহণ করে।
দ্য ক্যাপিটাল অফ টেম্পোরারি গভর্নমেন্ট ওয়াজ মুজিবনগর ইন মেহেরপুর, অর্থাৎ মেহেরপুরের আসলে মুজিবনগরকে আসলে টেম্পোরারি তাদের গভর্নমেন্ট বলে। তাজউদ্দিন আহমেদ এজ এ ফার্স্ট প্রাইম মিনিস্টার, তাজউদ্দিন আহমেদকে প্রাইম মিনিস্টার করা হয় অফ বাংলাদেশ। নেম the place of Bodhnath Plot to Mozambique during liberation where Bangladesh was divided into 11 sectors. এবং এখানে 10 sector was the no sector বা river sector বলা যেতে পারে, river sector. Brigade force, there was 3 brigade force named after the name of their capital. Z force Major Ziaur Rahman, S force AM Shafiullah, K force Khalid Musharraf. National award given to freedom fighter, অর্থাৎ যে জাতীয় পুরস্কার দেওয়া হয়। টোটাল অ্যাওয়ার্ডস হচ্ছে 677, নিমম ওয়ার্ডস বীর শ্রেষ্ঠ 5 জন 7 পিপল, বীর উত্তম 68, বীর বিক্রম 174 এবং বীর প্রতীক 424. The বীর শ্রেষ্ঠ are from 3 from army, 2 from EPR, EPR means East Pakistan Rifle, 1 from Navy, Navy also called NAVY but the exact spelling was NAVY, and 1 from Air Force, Air Force থেকে একজন. Only one tribal বীর বিক্রম, that's who was the bravest soldier from the freedom fighters among all of us we get in our history. That was Ungching Marma, who was one of the bravest soldier in the freedom fight. 2 female bir protik, there are 2 female bir protik whose name was Captain Sitara Begum. He's a second sector who was in duty of second sector, যাকে আসলে 2 নম্বর সেক্টরে রাখা হয়েছিল. and other one was Taraman Bibi also was very prominent and very important role in freedom fight. So his name was the আমরা who's called his liberation war. We also know freedom fight মুক্তিযুদ্ধ, যেটাকে আমরা আসলে liberation war বলি. তো liberation war was the suitable word for this war, and he was work at 11th sector. Youngest awarded freedom fighter who was very younger, and his name was Shahidul Islam Bir Protik, only 12 years old. His age was 12 years when he was joined the liberation war as from Bangladesh, and he was only 12 years old. Awarded foreign person, there was W.S. Wonderland and Wonderland Bir Protik from Netherlands. An awarded female freedom fighter, that was very sad news or bad news. His or her name was Kakan Bibi from Sylhet, known as Mukti Biti. Her nickname was Mukti Biti. Foreign martyrs Mother Mario Benarosi, he was also a prominent freedom fighter from foreign martyrs. There are so many big sisters, which was the best of the best freedom fighters we can call in our history. There are 7 big sisters. Their name was Lance Nayak Mushi Abdul Rab, who birthed in 1943 in Faridpur. From EPR or East Pakistan Rifle, he doing his job ডিউরিং দিস লিবারেশন ওয়ার। এই যুদ্ধকালীন সময়ে তিনি আসলে তার ডিউটি করতেছেন ইস্পাকে। বাট হোয়েন ইটস কাম টু কান্ট্রি বেঙ্গলি or Bengali people or Bengali blood can not be stay cold. They come to save their country from the Pakistani army. Sector 1, he was appointed in Sector 1 for his freedom fighter or liberation war, where they fight against the enemy from our country, and অর্থাৎ আমাদের দেশের পক্ষ থেকে আসলে সে যুদ্ধগুলো করেছিল. He is the first martyr from British history. He called the first martyr who was died in the liberation war, and he died 8 April 1971. It was so sad that he cannot see, or any kind of ancestors cannot see, that the country was liberated. But they try their best. They try their
just like 200% to until the date to get the country free. Sipai Mustafa Kamal, who was one of the prominent freedom fighter, her birthplace, birthplace is Bhola. He get birth in 1949. He doing his job in army very good and quietly. So, but when it's come to country, they cannot wait. They have to do for our country, and they do what they want. And they তারা তাই সেটাই করছে যেটা তারা চেয়েছিল. And they also work in sector 2, and but it was very sad news that he cannot survive in the war. In 18 April 1971, he was dead. Free Flight Lieutenant Matiur Rahman. Flight Lieutenant Matiur Rahman, who was a Air Force officer, a good rank of Air Force officer, who birthed in 1941 in Dhaka. But when he think that our country need a fighting plane for this liberation era, because there are so many fighting plane in Pakistan, and these plane are very advantage for them. Why it is so advantage for them? Because the fighting plane was on kind of extra what could I say, extra facilities or extra feature in their cockpit. But in our sector, but in our country, our freedom fighters are not so many literate or trained, so they cannot defend the fighting plane. So Flight Lieutenant Matiur Rahman thinks or take decision to get a plane from Pakistan and get this plane for our country, to save our country or liberate our country. And he did to 20 August in 1970 on Lance Naik Nur Muhammad Sheikh. Her birthplace, his birthplace is Norail, and he get birth in 1963. 1936 সালে শত জন্ম 1936 from East Pakistan Rifle, and he worked at sector 8, or he fight for the country at sector 8, and he died in 5th September 1970. On 1st September 1971 সালে মারা যান। সিপাই হামিদুর রহমান, Khalishpur, Maheshpur, Zinaida was his birthplace, and he get birth in 1953. He also a good job at army, but he when it's come to country, Bengali people or Bengali blood cannot stay cold. I always say that. So we also a word always in our mind, that is country first. Always country first. আপনারা যদি চিন্তা করেন যে এদের তো সকলের ভালো একটা চাকরি ছিল, এরা কিন্তু চাইলেই এই চাকরিটা করতে পারতো, পাকিস্তানের পক্ষ নিতে পারতো, বাট নো, কান্ট্রি ফার্স্ট। অ্যান্ড মারা যাচ্ছে 28 অক্টোবর 1971। এম ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল রুল আমিন, বার্থ প্লেস নোয়াখালী, 1935 সালে জন্মগ্রহণ করে। তিনি নেভিতে ছিলেন, এবং তার যেহেতু আসলে তিনি একজন আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার ছিলেন, তো আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারের জন্য অর্থাৎ তিনি হচ্ছে ওই নৌযানগুলো আসলে ঠিকঠাক করতো, যার ফলে ফার্স্ট তিনি হচ্ছে তাকে অ্যাপয়েন্ট করায় সেক্টর 2-তে, বাট হোয়েন ইট ওয়াজ নিডেড ইন দ্য 10th সেক্টর, উইচ ওয়াজ অলসো কল্ড অ্যাজ এ we call navy sector or no sector যেটাকে বলা হয়। So he go there and he give his life for our country 10 December 1971. The Captain Mahidun Jahangir, who was birthplace is Barishal, and 1949 his birth year. সে আর্মিতে চাকরি করতো, তার অ্যাপয়েন্টেড বা সে যেই সেক্টরে হয়ে যুদ্ধ করছে, অ্যাপয়েন্টেড সেক্টর ইজ ওয়াজ সেক্টর 7, অ্যান্ড তাকে হচ্ছে 14 ডিসেম্বর 1971 আসলে শহীদ করে, এবং সে লাস্ট মার্টার্স অফ বিচ সেক্টরস ওয়াজ দ্য। এখন ইফ ইউর admission test there was a question, who was the first beach sector who get died in liberation era? The name was Lance Naik Munshi Abdul Room, and who was last? He was Captain Mahidun Jahangir. Let's say some sector and subsector. So প্রথম অর্থাৎ sector 1 was where its
located Chattogram district, Chattogram Hills Tracts, and entire eastern area of the Noakhali district on the bank of river Muhuri. The headquarter of sector was হারিনা, অর্থাৎ হারিনা ছিল এই সেক্টরের হেডকোয়ার্টার। মেজর জিয়াউর রহমান সে হচ্ছে 10 এপ্রিল হতে 25 জুন পর্যন্ত এখানে দায়িত্ব ছিল। তারপর মেজর রফিকুল ইসলাম 28 জুন হতে 14 ফেব্রুয়ারি 1972 অব্দি এটার ডিউটিতে বা দায়িত্ব ছিল। ডিস্ট্রিক্ট সেক্টর 2 ছিল ডিস্ট্রিক্ট অফ ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং পার্ট অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া। মেজর খালেদ মোশারেফ তিনি হচ্ছে 10 এপ্রিল 10 থেকে সেপ্টেম্বর 22 অব্দি সেটার দায়িত্ব ছিল। দেন হচ্ছে মেজর এটিএম হায়দার হু ওয়াজ appointed here from September 22, 1971 to December 18, 1972. 3 নম্বর সেক্টর হচ্ছে এরিয়া বিটুইন হচ্ছে চুরমান খাতি নিয়ার শ্রীমঙ্গল অ্যান্ড সিলেট ইন দ্য নর্থ অ্যান্ড সিনেরবিল অফ ব্রাহ্মণবাড়িয়া ইন দ্য সাউথ কিশোরগঞ্জ অ্যান্ড হবিগঞ্জ। এবং এটার দায়িত্ব ছিল মেজর কেএম শফিউল্লাহ, তিনি হচ্ছে 21 জুলাই অবধি ছিল। নেক্সট হচ্ছে এএনএম নুরুজ্জামান, সে হচ্ছে জুলাই 23 থেকে ফেব্রুয়ারি 1972 অবধি এটার দায়িত্ব ছিল। 4 নম্বর সেক্টর এরিয়া অফ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অন দ্য নর্থ টু কানাইঘাট পুলিশ স্টেশন অন দ্য সাউথ অ্যালং দ্য 100 মাইল লং বর্ডার ইন ইন্ডিয়া, অর্থাৎ 100 মাইল বর্ডার অবধি। এবং দ্য হেডকোয়ার্টার অফ সেক্টর ওয়াজ ইনিশিয়ালি অ্যাট করিমগঞ্জ অ্যান্ড লেটার মহিষপুর, অর্থাৎ করিমগঞ্জে প্রথম ছিল, তারপর মহিষপুরে চলে যায় তার হেডকোয়ার্টার। এটা ছিল হচ্ছে মেজর চিত্তরঞ্জন দত্ত এপ্রিল 1971 থেকে ফেব্রুয়ারি 1972, এবং পরে ক্যাপ্টেন এ রবও ছিল এটাতে। পাশাপাশি হচ্ছে এরিয়া ফ্রম দিনাজপুর সেক্টর 5 হচ্ছে এরিয়া ফ্রম দিনাজপুর টু ডানকি অর্থাৎ তামারবিল অফ সিলেট ডিস্ট্রিক্ট অ্যান্ড এন্টার এরিয়া আপ টু দ্য ইস্টার্ন বর্ডার্স, অর্থাৎ ওই সাইডের যে ইস্টার্ন বর্ডারগুলো আছে ওইখানে অফ দ্য ডিস্ট্রিক্ট। দ্য হেডকোয়ার্টার্স অফ সেক্টর ওয়াজ বানসতলা। এটা হচ্ছে মেজর মীর শওকত আলী, তিনি একদম 14 ফেব্রুয়ারি 1972 অবধি, অর্থাৎ 10 এপ্রিল থেকে হচ্ছে একদম 14 ফেব্রুয়ারি 1972 অবধি এখানে ডিউটিরত ছিলেন। রংপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড পার্ট অফ দিনাজপুর, এটা হচ্ছে সেক্টর 6। দ্য হেডকোয়ার্টার অফ সেক্টর ওয়াজ বুড়িমারি নেয়ার পাটগ্রাম। এটা হচ্ছে উইং কমান্ডার এম খাদেমুল বাশার, তিনি হচ্ছে এপ্রিল 1971 থেকে ফেব্রুয়ারি 14, 1972। সেক্টর 7 ছিল রাজশাহী, পাবনা, বগুড়া অ্যান্ড পার্ট অফ দিনাজপুর ডিস্ট্রিক্ট। দ্য হেডকোয়ার্টার অফ সেক্টর ওয়াজ তারানগাপুর। এটার ছিল হচ্ছে মেজর নজরুল হক, তিনি ছিলেন 10 এপ্রিল থেকে সেপ্টেম্বর 27 অবধি। মেজর কাজী নুরুজ্জামান সেপ্টেম্বর 28 থেকে হচ্ছে ফেব্রুয়ারি 1972, এবং সুবেদার মেজরে রব। এরপর হচ্ছে সেক্টর 8 হচ্ছে ইন এপ্রিল 1971 দ্য অপারেশন এরিয়া অফ সেক্টর কম্প্রাইজ টু ডিস্ট্রিক্ট অফ কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর অ্যান্ড পটুয়াখালী। অর্থাৎ একদম এখানে প্রথম হচ্ছে এই যে রেগুলোতে করা হয়, বাট এট দ্য মে দ্য সেক্টর ওয়াজ রিকনস্টিটিউট অ্যান্ড কম্প্রাইজড উইথ ডিস্ট্রিক্ট কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, নর্দার্ন পার্ট অফ ফরিদপুর, অর্থাৎ এই বর্গগুলোর পরে অ্যাড করা হয়। তো মেজর আবু উসমান চৌধুরী হচ্ছে প্রথমে দায়িত্ব ছিল এপ্রিল 10 থেকে জুলাই 1971। তারপর হচ্ছে মেজর এম এ মঞ্জুর, তিনি হচ্ছে আগস্ট 1971 থেকে 14 ফেব্রুয়ারি 1972 অবধি এটা দায়িত্ব পালন করে। পাশাপাশি হচ্ছে এটা যে ডিস্ট্রিক্ট, অর্থাৎ 8 নম্বর সেক্টরের ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে হেডকোয়ার্টার ছিল হচ্ছে বেনাপোল। 9 নম্বর ছিল হচ্ছে বরিশাল, পটুয়াখালী অ্যান্ড পার্টস অফ ডিস্ট্রিক্ট অফ খুলনা অ্যান্ড ফরিদপুর। এইটার ফার্স্টে যিনি দায়িত্ব ছিলেন হচ্ছে মেজর এম এ জালিল, জুলাই 17 থেকে ডিসেম্বর 24, এবং মেজর এম এ মঞ্জুর, মেজর জৈনুল আবেদিন, অর্থাৎ এরা অনেকেই আসলে এটার দায়িত্ব ছিলেন। আর 10 নম্বর সেক্টর ওয়াজ কনস্টিটিউটেড উইথ এ নেভাল কমান্ডার্স, অর্থাৎ নেভি উইং, যেটা বললাম যে নেভি অফিসার যে আমরা পড়ছি না ওইটা। তো নন ফর্মাল সিগন্যাল সেক্টর কমান্ডার, এখানে কেউ সিঙ্গেল ছিল না, অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করে কোন নম্বর সেক্টরের আসলে কোনো কমান্ডার ছিল না, তো দ্য সেক্টর ওয়াজ সেক্টর 10, অর্থাৎ দ্য নেভি সেক্টর। অ্যান্ড মাইমেনসিং হচ্ছে মাইমেনসিং অ্যান্ড টাঙ্গাইল অ্যালং উইথ পার্টস অফ রংপুর, গাইবান্ধা, উলিয়াপুর, কমলাপুর, চিলমারি। অ্যান্ড দ্য হেডকোয়ার্টার অফ দ্য সেক্টর ওয়াজ তেল্ড হালা আনটিল অক্টোবর 10। দেন হচ্ছে মাহেন্দ্রগঞ্জ, এটা মেজর জিয়াউর রহমান এবং মেজর আবু তাহেরের অন্তর্গত ছিল। এবার দেখি ভিক্টোরি অফ বাংলাদেশ ডিউরিং দ্য লিবারেশন জেনারেল জগজিৎ সিং অরোরা, তিনি হচ্ছে যৌথ বাহিনীর প্রধান ছিল, ওয়াজ দ্য কমান্ডার অফ বাংলাদেশ ইন্ডিয়া অ্যালায়েন্স যৌথ বাহিনী। অ্যাট 4:30 PM 16 ডিসেম্বর 1971 ইস্ট পাকিস্তান জেনারেল নিয়াজিস সারেন্ডার অ্যাট রেসকোর্স ফিল্ড, অর্থাৎ এখন যেটা সোহরাওয়ার্দী। আবার কিছু থেকে অপারেশন জ্যাকপট, দ্য অ্যাটাক লঞ্চ বাই দ্য মুক্তি বাহিনী নাভাল কমান্ডোস অন দ্য
পাকিস্তানি নেভি অপারেশন জ্যাকপট, অর্থাৎ এখানে হচ্ছে তারা ওই বন্দরগুলোতে আক্রমণ করে সকল জাহাজ ধ্বংস করে দেয়। এটা হচ্ছে এপ্রিল 25 থেকে 15 আগস্ট অব্দি। ইন্টালেকচুয়াল ডে অর্থাৎ হচ্ছে বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর 1971। অপারেশন ক্লোজ ডোর, দ্য অপারেশন ক্লোজ ডোর ওয়াজ লঞ্চ ইমিডিয়েটলি আফটার লিবারেশন ওয়ার টু রিট্রাইভ ইলিগাল আর্মস, অর্থাৎ এই যে অস্ত্রগুলো দেওয়া হয়েছিল এইগুলো যদি থাকতো তাহলে তো দেশ আসলে আপনার হয়ে যেত, গৃহযুদ্ধ বাধ্য, যার ফলে এটা ধরে নিয়েছে। দ্য 7 পয়েন্টস আর ডাগ ইন দ্য নেম অফ বিরসেস্টাইন সুন্দরবনস। আচ্ছা, আব্দুল সত্তার অনলি লিটারেট গড অ্যাওয়ার্ড বীর প্রতীক ফর হিজ কন্ট্রিবিউটেড লিবারেশন ওয়ার, অর্থাৎ তিনি হচ্ছে লিবারেশন ওয়ারের জন্য পান। কনসার্ট ফর বাংলাদেশ জর্জ হ্যারিসন, নিউ ইয়র্ক মেডিসন স্কোয়ার, পণ্ডিত রবিশঙ্কর 1 আগস্ট 1997। তারা হচ্ছে এখানে ফান্ড রেইজ করে, ফান্ড রেইজের মাধ্যমে তারা একটা কনসার্ট করে। দিস কনসার্ট কল কনসার্ট ফর বাংলাদেশ। ব্যান্ড নেম হচ্ছে বিটলেস। রিকনজিনেশন অফ বাংলাদেশ, অর্থাৎ কারা কারা আসলে রিকনজিনেশন করছে বা তারা কারা আগে বাংলাদেশকে অস্বীকৃতি দিয়েছে। ভুটান 6 ডিসেম্বর 1971, ইন্ডিয়া 6 ডিসেম্বর 1971, ফার্স্ট নন অ্যারাবিয়ান মুসলিম কান্ট্রি সেনেগাল 1 ফেব্রুয়ারি 1972, ফার্স্ট আফ্রিকান কান্ট্রি সেনেগাল, পোল্যান্ড অ্যান্ড বুলগেরিয়া 12 জানুয়ারি 1972, ফার্স্ট নর্থ আমেরিকান কান্ট্রি বার্বাডোস 20 জানুয়ারি 1972, ফার্স্ট সাউথ আমেরিকান কান্ট্রি ভেনেজুয়েলা তারা করা হচ্ছে 2 মে 1972। পাশাপাশি করা হচ্ছে ফার্স্ট ওশেনিয়া কান্ট্রি টোঙ্গা 25 জানুয়ারি 1972, USA 4th এপ্রিল 1972, পাকিস্তান 22 ফেব্রুয়ারি 1974, ফার্স্ট ফ্রম 5 পাওয়ার, অর্থাৎ ফার্স্টে যে 5 পাওয়ার আছে রাশিয়া, তারা 24 জানুয়ারি 1972, এবং লাস্ট দেশ আছে চায়না 31 আগস্ট 1975। এবং এরই মাধ্যমে আসলে আমাদের আজকের এই যে কোর্সটা এটা কিন্তু শেষ হয়ে গেল, এবং অর্থাৎ কোর্স বলতে আজকে যে ক্লাসটা এটা কিন্তু শেষ হয়ে গেল। তো এটা খুবই আসলে ধৈর্য সহকারে পড়িয়েছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার ইনবক্সে জানাতে পারেন, যেহেতু রেকর্ড ক্লাস দিতে পারি নাই, তো এই কারণে। তো যারা যারা আসলে কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তারা তো অবশ্যই ভর্তি হতে পারবেন। তো আপনাদের ভর্তির জন্য তো যা যা লাগে সকল কিছু দেওয়াই আছে। তো 01303022944 এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারেন, বা দেখেন উপরে একটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে ওইখানে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে বা লাইভ ক্লাসে। সে অবধি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন, এবং এটার পরীক্ষা হয়তো বা একদিন পর অর্থাৎ পরশু হবে, তো সেটার জন্য প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম।